কদিন পরেই পশ্চিমবাংলায় হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই আমি এখন আছি বরানগর বিধানসভা এলাকায়। তো এখানে একজন ছাত্রকে পেয়ে গেছি, তার কাছ থেকেই জানার চেষ্টা করব যে বরানগরের মানুষ ঠিক কি চাইছে। তো আপনার নাম? আমার নাম দেদীপ্ত দাস। কি করেন? আমি এমএ কমপ্লিট করেছি। এখন আমার স্বপ্ন ডাব্লিউবিসিএস অফিসার হওয়া, কিন্তু 2023 থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষা বন্ধ হয়ে আছে। আমি এখনো পর্যন্ত ডাব্লিউবিসিএস একটা অ্যাটেম্পটও দিতে পারিনি। মানে আমি আগে অ্যাটেম্প দেবো, তারপর তো প্রিলি, মেন্স ইত্যাদি ইত্যাদি। আমি এখন অ্যাটেম্প দিতে পারিনি। আমার স্বপ্ন, আমার লক্ষ্য ডাব্লিউবিসিএস অফিসার হওয়া। আমি এমএ কমপ্লিট করেছি, বুদ্ধি স্টাডিজ এমএ কমপ্লিট করেছি। তো আপনাদের এই বিধানসভা এলাকায় কি হবে, মানে কার পাল্লা ভারী বলে আপনি মনে করছেন? দেখুন, কার পাল্লা ভারী এটা তো এরকম ভাবে বলা সম্ভব নয়, কিন্তু যে তিনজন প্রার্থী রয়েছেন, মানে আসল যে তিনজন প্রার্থী রয়েছেন, মোট তো মনে হয় 10 জন প্রার্থী রয়েছেন। তো আসল যে তিনজন প্রার্থী রয়েছেন, তো আমার যেটা মনে হয় যে যারা প্রকৃত, এই যে আমি বললাম ডাব্লিউবিসিএস হচ্ছে না, যারা এসএসসি, পিএসসি, রেল, মানে এই চাকরি, সরকারি চাকরি, স্কুল, কারণ আমি সরকারি স্কুল থেকে পড়েছি, সরকারি জায়গা থেকে বিএ করেছি, এমএ করেছি। তো আমি চাইবো না নিশ্চয়ই আমার পরবর্তী প্রজন্ম তারা প্রাইভেট স্কুলে চলে যাক, বা প্রাইভেট স্কুলের একটা বিশাল খরচ, সেই খরচটা তারা যেন না বহন করতে করে। তো যারা এই সরকারি স্কুলের কথা বলবে, যারা এসএসসি, পিএসসি, টেট, ডাব্লিউবিসিএস এগুলোর কথা বলবে, আমি চাইবো গোটা পশ্চিমবঙ্গে সেই সরকারি আসুক, সেই দলের প্রার্থী জিতুক। বরানগরের বুকে আমি যখন বিভিন্ন দলের প্রচার দেখছি, বিভিন্ন রকম প্রচার কার্য হচ্ছে, আমি দেখছি একমাত্র সায়নদীপ মিত্র, যিনি আছেন সিপিআইএম এর প্রার্থী, তিনি একমাত্র এই কথাগুলো বলছেন। মানে তিনি স্পষ্ট করে তার প্রতিশ্রুতিগুলো রাখছেন যে আমরা এমন স্কুল তৈরি করব। আগের দিন এখানে বক্তব্য রাখছিলেন, এই মহিলা ব্রিগেড ছিল একটা উত্তরাঞ্চলের মাঠে, তিনি বলছেন আমরা এমন ভাবে স্কুল তৈরি করব যেটা দেখলে প্রাইভেট স্কুল তারা লজ্জা পাবে, তারা হিংসা করবে। আমরা এরকম স্কুল তৈরি করব, স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা আমরা আনবো। তো আমরা চাই যে যেন যে এই কথাটা বলছে সেই যেন যেতে, অন্তত আমার জেনারেশনটা, আমার পরবর্তী জেনারেশন এবং তার পরবর্তী জেনারেশন, তারা যেন এই সুবিধাটা পায়, তারা যেন সেবাটা পায়। কিন্তু আপনি যেটা বলছেন যে সিপিএম এর সায়নদীপ মিত্র যাতে জয়ী হয়, সে ছাত্রদের কথা বলছে, সে বেকারদের কথা বলছে, কিন্তু অপর দিকে আবার বিজেপির যিনি প্রার্থী আছেন সজল ঘোষ, তিনি তো আবার বলছে যে ভোট কাটুয়া, তৃণমূলকে সাহায্য করার জন্য সিপিএম নাকি এখানে ভোটে দাঁড়িয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি না কোনো দল নিজে থেকে এসে অন্য দলের সুবিধা করার জন্য ভোটে দাঁড়াবে। ভোটে দাঁড়িয়ে একটা ভোটে দাঁড়ানো মানে শুধু দাঁড়ানো নয়, প্রচুর টাকা খরচ আছে। তো এত টাকা খরচ সমস্ত কিছু করে একটা দল কোনোদিন, সে যে কোনো দলই হতে পারে, সে একটা দলের সুবিধা করার জন্য দাঁড়াবে বলে আমরা মনে করি না। এবং তারপর তারা এত বেশি প্রচার করবে, কালকে একটা রোড শো আছে, দেখছিলাম একটা পোস্টার, সেখানে শ্রীলেখা মিত্র থেকে শুরু করে বাদশা মিত্র সবাই আসছে। তো এত বড় স্কেলে তারা কখনোই শুধুমাত্র একটা দলের ভোট কাটার জন্য এটা তারা করবে বলে আমরা বিশ্বাস করি না। তাছাড়া হচ্ছে এই নেতা যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেটা এখানে পৌরসভায় সিপিএম এর কাউন্সিলর রয়েছে। এখানে 61% সিপিএম এর পৌরসভায় ভোট রয়েছে, যেখানে সিপিএম এর মার্জিন তৃণমূল থেকে 1061, ঠিক আছে। এবং যেখানে বিজেপি যিনি প্রার্থী, তিনি ভোট পেয়েছেন মাত্র 150 পাননি, 144 বা এরকম কিছু একটা ভোট পেয়েছেন। তো সুতরাং এটা তো এখানে হচ্ছে, তার মানে আমাদের বক্তব্য হচ্ছে, এবং 2016 বিধানসভার যদি আমরা অ্যানালিসিস করি, তো সেখানে তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে 39% সম্ভবত বামেদের ভোট ছিল এবং বিজেপির 10% ছিল। 2016 থেকে বামেরা হেরেছে, বা 2011-তে হেরেছে, কিন্তু তার আগে তো 7 বছর তাদের মানে সরকার ছিল। মানে যারা, আমি এখানে রয়েছি, আমার বাড়ি এটা, আমি এখানে রয়েছি, আপনি আজকে এসছেন নতুন বাইরে থেকে, তবে আমি আপনার ভোট কাটবো কি করে? বরং আপনি এসে হয়তো আমার ভোটটা কেটেছেন, কোনোভাবে করেছেন, সেটা হতে পারে, হলেও হতে পারে, আমি বলছি না হয়েছে, কিন্তু আমি আপনার ভোটটা কি করে কাটবো? আমি তো এখানে রয়েছি, আমার জায়গা এখানে, আমার বাড়ি এখানে, আমি 77 সাল থেকে এখানে রাজত্ব করছি, তাহলে আমি তো আপনার ভোটটা কাটতে পারি না। একটা কলোনি এলাকা, মানে বামফ্রন্ট আমলে এইসব কলোনিগুলোতে একচেটিয়া সেই সময় ছিল বামফ্রন্টের ভোট, সঙ্গে এখানে বেশিরভাগ মানুষই ওপার বাংলা থেকে এসছে। তো বিজেপির এখন মেন বক্তব্য যে ওই পার থেকে 70 সালে বা তার আগে, 70-এর দশকে বা তার আগে কাটা তার টপকিয়ে এসছে।
এখন যদি আবার সিপিএম কে ভোট দেওয়া যায় তাহলে নাকি আবার কাটাতার। তো আপনি তো একজন যুবক, আপনি তো সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, এই বিষয়ে আপনার কি ভাবনা? দেখুন, আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে যারা বিজেপিকে ভোট দেয় বা যারা বিজেপি করে, তারাই কি শুধুমাত্র এই গোটা ভারতের হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে? আমার তো কখনোই না। বিজেপি যে পার্সেন্ট ভোটটা পায়, সেটা আমরা যদি দেখি বিজেপি ক্ষমতায় আছে, সেটা নিয়মে আছে, কিন্তু বিজেপি যে ভোটটা পায় তার চেয়ে অনেক বেশি ভোট তার বিরোধীদের ভোটে যায়। বিজেপি পায় গোটা ভারতবর্ষের দিকে 35%, হ্যাঁ, তার অনেক বেশি যায়। সুতরাং এই যে আজকে বিজেপি বা বিজেপি নেতারা সবসময় বলে যে রোহিঙ্গাদের মানে কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে বা এই এই সমস্ত কথাগুলো যে দেখা যায়, বা ক্রিসমাসের দিন আমরা দেখি যে চার্চের বাইরে ভাঙচুর চলছে গোটা দেশ জুড়ে, বা ইয়ের বাইরে মসজিদের বাইরে হচ্ছে। আমি বলছি না যে মানে অন্যান্য সম্প্রদায়ের হিন্দুদেরকে আক্রমণ করে না, অবশ্যই করে, কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে টোটাল মানে ভারতের হিন্দুদের কথা বিজেপির কথা এক নয়। সুতরাং আমি তো মানে দেশভাগ দেখিনি, আমার দাদুরা এখানে এসছে, দাদুদের থেকে যেটা শোনা সেটা হচ্ছে যে যখন ওইখানে যারা করে, আমি ইতিহাসের ছাত্র, সুতরাং মূলত এই দেশভাগের ডাকটা যারা দিয়েছিল প্রত্যক্ষ সংগ্রামে যারা মুসলিম লীগ করেছিল, এবং সেখানে মুসলিম লীগ যখন এরম করে যখন হিন্দু মানুষদের রোজ রোজ মারা হচ্ছে, তখন ওই পারে যারা এইখানে যাদের আসতে সাহায্য করেছিল তারা ছিল কিন্তু ওই লোকাল প্রতিবেশী আমার দাদুদের মুসলিম মানুষরা। এটা হচ্ছে প্রথম কথা, যারা করেছিল মুসলিম মানুষরা, এবং যখন আমরা এই দেশে আসছি তখন এদেশে সবাই মিলে একসাথে রয়েছে। সুতরাং আমি এটা প্রথম কথা এটা যে মুসলিম লীগ মানেই তারা মানে সম্পূর্ণ মুসলিম মানুষ এটা নয়, সেরকমই বিজেপি মানেই সমগ্র হিন্দু মানুষ এটা নয়। আমরা তো বাংলাদেশে দেখলাম কয়েকদিন আগে কি নোংরা সন্ত্রাসবাদ চালানো হলো, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ চালানো হয়েছে, কিন্তু সেই জামাত কিন্তু ভোটে হেরেছে। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু এই জামাতের ইসলামের পক্ষে নয়, কিন্তু আমরা দেখেছি মানে নোংরামো ভাবে ইসলামিক স্বৈরাচার চালানো হয়েছে ওখানে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ইসলামের পক্ষে নয়। তো আমরা এটাই বলতে চাই, এবং আমরা যদি আপনি বলতে চাইলেন ওখানে পরাস্ত হয়েছে কট্টরপন্থী, এখানেও বিজেপির মাথা দেওয়া হয়েছিল। সুতরাং যে মানুষ তারা তার ধর্ম পালন করবে, সেটা নিয়ে আমাদের কিছু মানে সেটা নিয়ে বামপন্থীদের তো আমি কোনোদিন কোনো কিছু আলাদা কিছু দেখিনি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন উগ্রপন্থা আসবে, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, তো সবার আগে যে দলটা তাদেরকে আটকাবে, যে দলটা একমাত্র উগ্রপন্থা আটকাতে পারে, সেটা মুসলিম উগ্রপন্থা হোক, হিন্দু উগ্রপন্থা হোক, যে কোনো উগ্রপন্থা হোক না কেন, সেটা একমাত্র আমি মনে করি বামপন্থীরা। যেটা তারা 34 বছর বামেদের অনেক ভুল ছিল, আপনিও জানেন, আমরা জানেন, সবাই জানে, কিন্তু আমরা বলতে পারি যে এই 34 বছরে একটা কোনো ধর্মীয় দাঙ্গা আমরা দেখতে পাইনি। ধর্মের কারণে কোনো হিন্দু মানুষ মরেনি, ধর্মের কারণে কোনো মুসলিম মানুষ মরেনি। তো এই বিষয়টা তখন যারা 34 বছর ধরে চালিয়েছে, আমরা আশা করব তারা যদি ক্ষমতায় আসে তারা আবার এটা চালিয়ে যেতে পারে। তাহলে সায়নদীপ মিত্রের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমরা ভোট দিতে পারি, নিজেরা ভোট দিতে পারি, অন্যকে ভোট দিতে বলতে পারি, আপনার চ্যানেলের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে বলতে পারি। ভোটে জয়ের বিষয়ে সেটা সবসময় বলা যায় না, কারণ কেউ ভবিষ্যৎ বলতে পারে না, কিন্তু আমরা আশা রাখছি যে বরানগরের মানুষ তারা এইবারে যারা যে 5 বছর আগে বা 15 বছর আগে, 5 বছর আগে তিনি যাকে ভোট দিয়েছিলেন তৃণমূল এটা জিতিয়েছিলেন, 3 বছর পর তিনি বিজেপি চলে গেল। যিনি বিজেপির প্রার্থী ছিলেন, বিজেপিকে ভোট দিয়েছিলেন, তিনি এখন তৃণমূলে আছে। আবার এখন যিনি বিজেপির ক্যান্ডিডেট আছেন, তিনিও কিন্তু মানে একসময় তৃণমূলে ছিলেন, তৃণমূল বাঁচাও কমিটি করেছিলেন, এখন আবার বিজেপির মধ্যেই মারপিট হয়েছে, রক্তারক্তি হয়েছে। বিজেপি লোকেরাই বলছে সে জিতে এলো, সে নাকি আবার তৃণমূলে চলে যাবে। তো এই বিষয়টা থেকে আমরা আশা করছি মানে বরানগরের মানুষ এবার বুঝবে এবং সায়নদীপ মিত্রকে বেছে নেবে, এই আশা আমরা রাখছি। এবং আগামী 4 মে সায়নদীপ মিত্রের যেটা প্রয়োজন আমাদের বরানগরের বাসিন্দার জন্য, আমার বয়সী ছেলে মেয়েদের জন্য, আমাদের জেনারেশনের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। অনেক অনেক ধন্যবাদ।